এক মিনিট আগে আপনাদের বিষয়ে আমাদের আলাপ হচ্ছিল, সেখানে আমি বলেছিলাম যে সাংবাদিকদের কাজ করবে এবং সে কাজ করার জন্যে আজকে তারা এখানে এসেছে এবং তারা যেন বিনা বাধায় এই কাজগুলো করতে পারেন এবং সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরতে পারেন, সেটাই আমরা চাই। কারণ আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি। আপনারা জানেন যে আমি অল্প সময়ের জন্য বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম এবং তখনও আমি যে আদর্শে বিশ্বাস করেছি, আজও আমি সেই আদর্শে বিশ্বাস। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা যে বিষয় নিয়ে আজকে এখানে আলাপ করতে এসেছিলাম সেটা কোনো আমাদের ব্যক্তিগত বা দলীয় স্বার্থে নয়, আমাদের জাতির স্বার্থে, যাতে করে এই দেশের মানুষ যাতে করে দীর্ঘ 17 বছরের যে সংগ্রাম, সেই সংগ্রামের পরে এবং যে সংগ্রামটি ছিল বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম, সেই সংগ্রামের ফলশ্রুতিতে বিগত 2024 সালের 5ই আগস্ট আমরা যে ছাত্র জনতার অভ্যুত্থান দেখেছি, তার ফলশ্রুতিতে আজকে আমরা যে অবস্থায় উপনীত হয়েছি, সেই পরিবর্তন আমরা চাই। যে পরিবর্তনের মাধ্যমে এদেশের 18 কোটি মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশে তারা নির্ভয়ে বসবাস করতে পারবে, সাংবাদিকরা নির্ভয়ে কথা বলতে পারবে, দেশের ভোটাররা 12 কোটি ভোটার নির্ভয়ে তারা তাদের ইচ্ছে মতো ভোট দিতে পারবে। এবং সেই কথাগুলি কিন্তু মূলত আজকে এখানে আমরা বলতে এসেছিলাম। আমরা তাদেরকে, নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছি যে তারা যেন একটি উদাহরণ সৃষ্টি করতে পারে, যাতে বাংলাদেশের মানুষ শুধু নয়, বিশ্বের মানুষ যাতে বুঝতে পারে যে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগুচ্ছে, এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে হয়। এবং সেই গুরুদায়িত্ব আজকের নির্বাচন কমিশনের উপরে রয়েছে বলেই আজকে আমরা এই আলোচনায় এসেছি। আপনারা জানেন, নির্দিষ্ট বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনায় যাব না, কিন্তু মূল কথাগুলো আমি এখানে আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হলে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে দায়িত্বটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। কিন্তু আপনারা সবাই জানেন যে নির্বাচন কমিশনের হয়তো 5 জন বা কয়েকজন সদস্য রয়েছেন, তারা আমাদের যে সংবিধান, সেই সংবিধানের মাধ্যমে তারা এখানে এসেছেন এবং একথা বলার অপেক্ষা রাখে না, নির্বাচন কমিশনের নিজস্ব যে জনবল সেটা কিন্তু অত্যন্ত সীমিত। আমাদের দেশে ইংল্যান্ড এবং আমেরিকার মতো আমরা নির্বাচন করি একটি দিনে, সাধারণ নির্বাচন একটি দিনে অনুষ্ঠিত হয়, সকাল থেকে বিকেল বা সন্ধ্যা পর্যন্ত। কাজে একটি দিনে এই যে বিরাট কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞ যদি আমরা অনুষ্ঠান করতে যাই, তাহলে আপনারা ধারণা করে দেখুন, আমি কথা বলছি, আমাদের 300টি নির্বাচনী এলাকা রয়েছে, আমাদের প্রায় 42,000 ভোট কেন্দ্র রয়েছে এবং এক একটি ভোট কেন্দ্রে গড়ে 5 থেকে 6টি পর্যন্ত 5 থেকে 7টি গড়ে এখানে বুথ থাকে। তাহলে চিন্তা করতে পারেন যে কত বড় একটি কর্মযজ্ঞ। এবং আজকে এই যে বললাম 5 জন নির্বাচন কমিশনার যারা সংবিধানের মাধ্যমে তারা এখানে অ্যাপয়েন্টেড হয়েছেন, কিন্তু এটা তো শুধু এই 5 জন করতে পারবেন না। এবং এর জন্য যে বিশাল একটি ম্যান পাওয়ার যেটা লাগবে, সেটা কি করে নির্বাচন কমিশন? মূলত সরকার থেকে তারা সেই দিনের জন্য বা কয়েকদিনের জন্য তারা ধার করে নিয়ে আসে এবং আমাদের সংবিধান অনুযায়ী সেই কিছুদিনের জন্য সেই সরকারি কর্মকর্তারা কিন্তু এক্সিকিউটিভ ব্রাঞ্চের কর্মকর্তা না হয়ে তারা কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, এটাই হচ্ছে বড় প্রশ্ন, আমরা মোটামুটি একটা হিসাব করে দেখেছি যে কমপক্ষে 10 লক্ষ লোকের প্রয়োজন হবে নির্বাচনের দিকে। তো তাহলে যদি এই বিশাল একটি জনগোষ্ঠীর প্রয়োজন হয়, তারা কারা? এই প্রশ্নটি আমাদের বিবেচনায় এসেছে এবং এটা বিবেচনায় করছি। কারণ এর একটি বিশাল অংশ বাংলাদেশের যে প্রশাসন, সিভিল প্রশাসন, সেখান থেকে আসে, পুলিশ প্রশাসন থেকে একটি বিশেষ অংশ আসে, আমাদের বিচার বিভাগ থেকে কিছু আসে, ম্যাজিস্ট্রেট যারা আছেন বাংলাদেশে তারা আসেন
এবং আপনারা জানেন যে আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য সামরিক বাহিনীর সহায়তা আমরা কামনা করি। এই বিষয়গুলি আপনাদের মনে রাখতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমরা এখানে উত্থাপন করেছি এবং তাদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আলাপ করেছি। আমি এখানে আনন্দের সঙ্গে বলছি, আমরা যে কথাগুলো এখানে আলোচনা করতে এসেছিলাম এই প্রশ্নগুলো কিন্তু নির্বাচন কমিশন নিজেদেরও প্রশ্ন। তারাও কিন্তু এক বাক্যে একটি কথা বলেছেন যে তারা দৃঢ় প্রতিজ্ঞ, তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে, এবং আমরাও বলেছি যে আমরা সেটাই চাই। এই মতৈক্য আজকের আমরা প্রতিষ্ঠা করেছি এবং এটা আমি বিশ্বাস করি এই দেশের জন্য কল্যাণকর হবে। যে কথাটি বলছিলাম, এই যে বিশাল একটি প্রশাসনিক অনুবিভাগ থেকে যে যাদেরকে নির্বাচন কমিশন নির্বাচনের দিনে বা সেই কয়েকদিনের জন্য নিয়ে আসবে, এখন একটি প্রশ্ন হচ্ছে বিগত 15 বছর আজকে আমাদের দেশে যেভাবে আমাদের প্রশাসনিক বিভাগকে তৈরি করা হয়েছিল, মোটিভেট করা হয়েছিল একটা রাজনৈতিকভাবে, আসলে প্রশাসনের লোকেরা তো কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না আমাদের দেশের আইনে। কিন্তু দুঃখজনক হলেও কথাটি সত্য যে বিগত 17 বছরে আমরা দেখেছি যে এই দেশের প্রশাসনিক বিভাগকে রাজনৈতিকভাবে মোটিভেটেড করে বিগত 2014, 18 এবং 24-এর যে 3টি নির্বাচন আপনারা দেখেছেন, সেই নির্বাচনগুলো নির্বাচনের নামে কি হয়েছে? প্রহসন হয়েছে। এটা কিন্তু আমার কথা নয়, বিশ্বের নামি দামি যত মিডিয়া, আপনাদের যারা বিদেশের প্রতিনিধি, আপনার ইকোনমিক্স থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে বিশ্বের যত নামি দামি পত্রপত্রিকা, সবাই বলেছে এই 3টি নির্বাচন হয়েছিল প্রহসনের নির্বাচন। কাদের দ্বারা হয়েছিল? এই যে যারা নির্বাচনের দিন যারা সরকারি কর্মকর্তা হয়েও যারা নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন পরিচালনা করেছিল, তাদের কারণে হয়েছিল। এবং এই কথাটি আমরা গুরুত্ব দিয়ে বলেছি, বিশেষ করে যে 15 বছরে যাদের চরিত্র হনন করেছিল আওয়ামী লীগ স্বৈরাচারী, তারা 15 মাসে যে তারা সব কিছু সংশোধিত হয়ে যাবে এতটা আশা করা আসলে বাস্তবতা নয়। কাজেই নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে। এবং এটাও বাস্তবতা, নির্বাচন কমিশনের তো নিজস্ব লোকবল বা জনবল 10 লক্ষ নেই যে তাদেরকে দিয়ে নির্বাচন তারা অনুষ্ঠিত করবে। কাজে এই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টি সম্বন্ধে তাদেরকে সচেতন করা। তারা ইতিমধ্যে সচেতন আছেন, তারপরেও আমাদের এই কথাগুলো বলা প্রয়োজন। সেই মূল কথাটি আমরা বলেছি। এবং বিশেষ করে বিতর্কিত যারা, প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন, তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সে সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এটা ছিল আমাদের আলোচনার একটি মূল বিষয়। তাছাড়া আরও অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি বিস্তারিত। সেই বিস্তারিত আলোচনা আমার মনে হয় এই মুহূর্তে যাবার কোনো প্রয়োজন নেই। আপনারা জানেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের দিন আমরা বলেছি যে এই সরকার, এই নির্বাচন কমিশন যখন দৃশ্যমান হবে যে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চায়, আমি ব্যক্তিগতভাবে বলেছি আমার বিশ্বাস, আমরা অনেকেই যে ভয়টা পাচ্ছি যে নির্বাচনের দিনে বিশৃঙ্খলা হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষতি হবে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ, তাদের অন্তরে গণতন্ত্র রয়েছে, তারা গণতন্ত্র বিশ্বাস করে এবং তারা গণতন্ত্র প্রক্রিয়া, তারা বিগত 15 বছর যে গণতান্ত্রিক প্রক্রিয়া তারা নিজেদের ব্যবহার করতে পারেনি, সেই গণতান্ত্রিক প্রক্রিয়া একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটদানের মাধ্যমে তারা সঠিকভাবে তারা তাদের অধিকার প্রয়োগ করবে। এই বিশ্বাস যখন তাদের মনে জন্ম হবে, সেই মুহূর্তে আমি বিশ্বাস করি যে নির্বাচন একটি উৎসবমুখর একটা কর্মকাণ্ডে পরিণত হবে এবং আইন শৃঙ্খলা নিয়ে আমরা যে আশঙ্কা করছি সে আশঙ্কা থাকবে না। কিন্তু তার মূলে যে কথাটি রয়েছে, সেই মূলের কথাটি হচ্ছে এই নির্বাচন কমিশনকে এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটা নির্বাচনের সময় এমন একটি সরকারে পরিণত হওয়া প্রয়োজন যারা বলবে যে আমরা যারা সরকার পরিচালনা করছি আমাদের নির্বাচনী ফলাফলে কোনো স্বার্থ নেই, এটা তারা দৃশ্যমানভাবে দেশের 18 কোটি মানুষকে বুঝিয়ে দিতে হবে। এই ছিল আমাদের বক্তব্য।
আমি বলেছি কমপক্ষে আমাদের এস্টিমেট গত 3টি বিতর্কিত নির্বাচনে আমরা দেখেছি স্কুল শিক্ষক থেকে শুরু করে কলেজ শিক্ষকরা কিন্তু পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, তারা কিন্তু বহাল তবিয়তেই আছেন। তাহলে আপনারা বিকল্প প্রস্তাব কি দিয়েছেন যাদেরকে এখানে নিয়োগ দিলে স্বচ্ছ এবং একটা বিতর্ক হবে না এরকম একটা নির্বাচন? আপনি বিকল্প প্রস্তাবের প্রশ্ন করেছেন, আমরা সেই বিষয়টি আলাপ করেছি। আমরা এদেশে যে অন্যায় বিগত 15 বছর হয়েছে সেটা যেমন পয়েন্ট আউট করেছি, আমরা যেটা একটি দেশের যে বাস্তবতা সেই বাস্তবতাটিকেও আমরা ছুঁড়ে ফেলতে পারি না। আপনি প্রশ্নটি করেছেন, আপনাকে ধন্যবাদ, আমি ব্যাখ্যা দিচ্ছি। এখন যদি আপনি বলেন যে সরকারি কর্মকর্তা বা স্কুল শিক্ষক যারা লক্ষ লক্ষ বাংলাদেশে রয়েছে বিগত 15 বছর তারা একটি পরিস্থিতির ভিতরে একভাবে তাদের ব্যবহার, তাদের বিহেভিয়ার করেছে, তাদেরকে সব ছুঁড়ে ফেলে দিয়ে আমি সব শূন্য করে দিয়ে আজকে আমি আবার নতুন করে একজন করে চাকরি দিয়ে স্কুল শিক্ষক অ্যাপয়েন্ট করে আমরা এই দেশ চালাবো, এটা কিন্তু বাস্তবতা নয়। কাজে একটা দেশ পরিচালনা আমরা হয়তো মনে করি অনেক সহজ কাজ, বিশেষ করে বাংলাদেশ পরিচালনা করা এটা অত্যন্ত গুরু দায়িত্ব, এবং এর মধ্যে যে কঠিন বাস্তবতাগুলো রয়েছে সেই কঠিন বাস্তবতাগুলো আমাদের মনে রাখতে হবে। আমি সেই কারণে আপনার প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি, আমি এটা আবার রিপিট করছি, আবার আপনাদের উদ্দেশ্যে বলছি। আমরা এই কারণেই বলেছি যে দেখুন, বাংলাদেশের 18 কোটি মানুষ যারা করেছে তারা যে সবাই অন্তর থেকে খারাপ এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না। তারা পরিবেশ পরিস্থিতির চাপে তারা এ ধরনের আচরণ তারা করেছিল, অনেক ক্ষেত্রে তাদের বাধ্য করা হয়েছিল, তাদের ভয় দেখানো হয়েছিল, তোমরা যদি এই অন্যায় না করো, ফ্যাসিস্টদের যদি নির্বাচনে জিতিয়ে না দাও তাহলে তোমাদের চাকরি থাকবে না, তোমাদের পরিবার পরিজন থাকবে না। আপনারা দেখেছেন আমরা যারা বিরোধী দলে ছিলাম আমাদের বিরুদ্ধে কেউ বাদ যায়নি, এখানে যারা দাঁড়িয়ে আছেন কেউ বাদ যায়নি, প্রত্যেকের বিরুদ্ধে গায়েবী মিথ্যা মামলা দেয়া হয়েছে, জেলে নেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কাজে এই বাস্তবতাগুলিকেও আপনাকে মনে রাখতে হবে। কাজে যেটা বাস্তবতা সেটা হচ্ছে এই সরকারকে, এই নির্বাচন কমিশনকে, এবং সেটাই আমরা অনুরোধ করেছি যে তাদেরকে সেই কনফিডেন্স বাংলাদেশের মানুষের মনে জাগিয়ে তুলতে হবে যে আমরা ভুল পথে যাব না, আমরা অন্যায়ের পথে যাব না, আমরা একটা সঠিক পথে যাচ্ছি। আমরা ছাত্র জনতার বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন আনতে চাই। তোমরা সবাই অতীতের সব অপকর্ম ভুলে গিয়ে তোমরা সঠিক পথে আসো, এবং সেজন্য যে কিছু আইনগত ব্যবস্থা যেগুলো নেওয়া প্রয়োজন সেগুলো আপনারা জানেন যে একটা হচ্ছে আচরণবিধি, আমরা রাজনৈতিক দল যারা করি আমাদের জন্য, আরেকটা হচ্ছে যে অর্ডার, যেটা অর্ডার জনপ্রতিনিধিত্ব আদেশ, সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচন পরিচালনা করবে তারা কিভাবে আচরণ করবে সে সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়েছে, এবং যাতে করে একটি সম্পূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় সেই ব্যবস্থা তারা করবে। এবং আমরা কিন্তু এই বিষয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি যে নির্বাচন কমিশনের যে মনোভাব আমরা দেখেছি, আমরা এই বিশ্বাসী যে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আগামীতে করতে সক্ষম। স্যার, আমাকে দুটো প্রশ্ন আছে স্যার, সেটা হচ্ছে যে আরপিও এবং আচরণবিধি এখানে কোনো সংশোধনী আপনারা চেয়েছেন কিনা? আমরা এই বিষয়ে আমরা 1 বছর আগে আমাদের যে মতামত তাদের কাছে দিয়েছি। আমরা যে রিফর্ম যে সংস্কার কমিশন যে আলোচনা করেছে সেখানে আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি। সেই সমস্ত প্রস্তাব তারা বলছেন যে তারা বিবেচনায় নিয়ে তারা তাদের যে সুপারিশগুলো সেগুলো সরকারের কাছে অপেক্ষমান আছে, এই তথ্য তারা আইন শৃঙ্খলা, স্যার ভোটের দিন আইন শৃঙ্খলার অবনতির যে আশঙ্কা, সেই আশঙ্কা আসলে গ্রাউন্ডটাতে মানে কারা করতে পারে এবং এই সংক্রান্ত আমি এই প্রশ্নের উত্তর ইতিমধ্যে দিয়েছি, আপনি বলুন। স্যার, গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ছাত্র যারা ছিলেন তাদের নেতৃত্বে এনসিপি গঠিত হয়েছে। সেই এনসিপি কে প্রতীক নিয়ে একটা দ্বন্দ্ব চলছে, ইসি এনসিপি, এই ক্ষেত্রে কি মানে পরবর্তী নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা মনে করেন কিনা? আর 2 স্যার, বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি বিএনপি বিভিন্ন দলের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিয়েছে, এই বছর এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? আমি 2টি প্রশ্ন আমি উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্নটি গুরুত্বপূর্ণ। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে, আপনি প্রশ্নটি কেন করেছেন আমি সেটা খোলাখুলি বলে দিচ্ছি। আপনারা দেখেছেন কিছুদিন আগে যে জুলাই সনদ যেটা স্বাক্ষর হয়েছে সেখানে এনসিপি অংশগ্রহণ করেনি, এটা একটা বাস্তবতা। তাদের কিছু দাবি দেওয়া ছিল,
তবে এই প্রসঙ্গে আমি কিন্তু আমার মতামত ঠিক গত শুক্রবারে আমি পত্রপত্রিকা মিডিয়াতে দিয়েছি। আমি কিন্তু নীতিগতভাবে এটা বিশ্বাস করি যে আমরা রাজনীতি যারা করি রাজনৈতিকভাবে বিশেষ করে আমরা আমাদের বিভিন্ন দলমত নির্বিশেষে আমাদের মতামত থাকবে এবং মতদ্বৈধতাও থাকবে, ভিন্ন মত থাকবে। যদি ভিন্ন মত না থাকে তাহলে কিন্তু গণতন্ত্র হতে পারে না। কাজে আজকে এনসিপি আপনি যেটা বলেছেন তাদের কিছু ভিন্ন মত রয়েছে, আমরা সেটাকে সম্মান করি। আমাদের কিছু ভিন্ন মত রয়েছে, আমরা আশা করি অন্যরাও সেটা সম্মান করবে। আমরা সবাই যদি একমত হয়ে যাই, আমি কিছু মনে করবেন না, আমি বলতে বাধ্য হচ্ছি, তাহলে তো আমরা আবার সেই বাকশালেই ফিরে যাব। আমরা সেই পথে যেতে চাই না। আমরা গণতান্ত্রিক, যেখানে গণতন্ত্রের যে সংজ্ঞা, দি রুল অফ মেজরিটি উইথ দ্য কনসেন্ট অফ মাইনরিটি, আমি সেই আদর্শে বিশ্বাস করি। ধন্যবাদ। বিএনপি কারো সাথে জোটবদ্ধ হবে কিনা? আবার কি বাকি আছে? এই বিষয়ে স্যার আরেকটা প্রশ্ন করা যাবে স্যার? হ্যাঁ। এই বিষয়ে শাপলা নিয়ে আরেকটা প্রশ্ন করি স্যার। আপনি যেখানে স্যার দাঁড়িয়ে আছেন স্যার, ঠিক এইখানে দাঁড়িয়ে এনসিপি এক সপ্তাহ আগে বলে গেছে যদি শাপলার প্রতীক এনসিপি না পায় ধানের শীষের প্রতীক বাদ দিতে হবে। এই প্রশ্নটি আপনার এনসিপি কে জিজ্ঞেস করবেন, সেটা যুক্ত হবে। ধন্যবাদ। বিএনপি জোটবদ্ধ হবে কিনা কারোর সঙ্গে? আরো প্রশ্ন আছে? জি বলুন, জি বলুন, শেষ প্রশ্ন। বিগত নির্বাচনগুলোতে বিভিন্ন নির্বাচন করেছে, এই বছর কি কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে? দেখুন, আমরা যে পদ্ধতিতে বিশ্বাস করি, গণতান্ত্রিক পদ্ধতি, সেই গণতান্ত্রিক পদ্ধতিতে কোয়ালিশন কিন্তু একটি স্বীকৃত পন্থা, এবং এটা কিন্তু শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই এই প্রক্রিয়া চালু আছে। কাজে আমি একটা অতীত উদাহরণ দিই। 2001 সালে উদাহরণেই ফিরে যাই। 2001 সালে কিন্তু আমরা প্রাক নির্বাচনী কোয়ালিশন আমরা করেছিলাম, প্রাক নির্বাচনী কোয়ালিশন, এবং সেটা জামাতের সঙ্গে হয়েছিল। আপনারা জানেন যে আমাদের মন্ত্রিসভায় জামাত থেকে দুজন সদস্য ছিল। কাজে এটা এমন কোনো আশ্চর্য বিষয় নয়। এটা প্রাক নির্বাচনী সমঝোতা হয়, কোয়ালিশন হয়। আবার এটাও গণতান্ত্রিক প্রক্রিয়ার অনেক উদাহরণ রয়েছে যে নির্বাচন পরবর্তী কোয়ালিশনও হয়ে থাকে। কাজে এই প্রশ্নটি আপনি যেটা করেছেন তার উত্তর আমি নির্দিষ্ট করে বলবো, আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা এখনো ওপেন রয়েছি। আমরা সময় মতো যথাসময়ে আমরা এই সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করব। ঠিক এই মুহূর্তেই আমার মনে হয় এখনো সময় হয়নি, আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করে নিশ্চয়ই আপনারা তখন সেগুলো জানতে পারবেন। প্রতীকের কি হবে স্যার? ইলেকশন কমিশন তো বলেছে যে যার দল সেই প্রতীকে নির্বাচন করবে। আপনারা এটা কি বলছেন, জোটের প্রতীক নাকি দলের প্রতীক? না, আমরা প্রতীক নিয়ে এখানে কোনো আলোচনায় আমরা যাইনি। নির্বাচন কমিশনের এখতিয়ার, তারা প্রতীক বরাদ্দ করবে, এটা নিয়ে আমাদের এখানে কোনো আলোচনা। জি, কয় দফা প্রস্তাব দিলেন আজকে ইসিকে, আর গণভোট নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? গণপ্রতিনিধিত্ব আমি বুঝতে পারছি আপনাদের প্রশ্নটি বুঝতে পারছি। আমি যদি বুঝে থাকি সঠিক, আমি উত্তর দিচ্ছি। এখন পর্যন্ত যে অবস্থান আমাদের, সেটা আমরা প্রকাশ্যে বলেছি। আমরা বলেছি যে যেদিন আমাদের সাধারণ নির্বাচন হবে সেই দিনেই আমরা রেফারেন্ডামটি আমরা করছি, সেটা আমাদের বক্তব্য এবং সেই কথাই আমরা বলেছি। আচ্ছা, কয় দফা প্রস্তাব জমা দিলেন ইসিতে? আমরা কোনো প্রস্তাব জমা দিইনি, এটা আমরা আলোচনা করি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। These are talking points. This is talking points. Talking points are প্রস্তাব দেন। আমারটা কই? ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। একটা কথা আছে, বাংলাদেশের মিডিয়া খুব ভাইব্রেন্ট মিডিয়া। আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।